This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিউজ এট 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। কাউন্টডাউন শেষ, আর কয়েক ঘন্টার অপেক্ষা। আরজি করে চিকিৎসক খুন ধর্ষণ মামলার সাজা ঘোষণা করবেন শিয়ালদা আদালতের বিচারক। কি সাজা হতে পারে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের? যাবজ্জীবন না মৃত্যুদণ্ড? কি চাইছেন আম জনতা? 9 আগস্ট তিলোত্তমা ধর্ষণ খুন। 9 জানুয়ারি শিয়ালদহে আদালতে বিচার প্রক্রিয়া শেষ। 18 জানুয়ারি দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। 20 জানুয়ারি সাজা ঘোষণা। কি সাজা হতে পারে সঞ্জয়ের? আদালতের নজরে রয়েছে 3 শাস্তি: 25 বছরের জেল অথবা যাবজ্জীবন কারাদণ্ড, কিংবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 64, 66, 103(1) ধারায় মামলা রুজু করা হয়েছিল। চার্জ গঠন করা হয় ওই ধারাগুলিতেই। 64 নম্বর ধারায় ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ 10 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। 66 নম্বর ধারায় ধর্ষণ করতে গিয়ে খুনের ঘটনায় 25 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এবং 103(1) নম্বর ধারায় গলা টিপে হত্যায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। শিয়ালদা কোর্টের যিনি বিচারক, তিনি যে আলোকপাত করেছেন এই বিচার ব্যবস্থার উপরে আমাদের যে বিশ্বাস, সেটাকে উনি রেখেছেন, এবং যাতে দ্বিতীয় সিঁড়িতে আমরা উঠতে পারি বিচার ব্যবস্থার, সেই ব্যবস্থা উনি আশা করি সোমবার দিন সেই জাজমেন্টের মধ্যে রাখবেন। ভাইয়ের যদি সর্বোচ্চ সাজা হয় তাকে মৃত্যুদণ্ড? কিছু বলার নেই, আইন যা দেবে বলবে তাই মেনে নেব। সোমবার বেলা 12:30টায় এজলাস বসার কথা। প্রথমে সঞ্জয় রায়, তার আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন বিচারক। তারপর শাস্তি ঘোষণা। কি চাইছে আম জনতা? এরকম পাবলিকের তো ফাঁসি হওয়াই দরকার। ওর ফাঁসি চাই, যদি ও অপরাধী হয়ে থাকে ওর ফাঁসি চাই। আদালত ন্যায্য করবে সেটা তো চাই। আর আমার তরফ থেকে, আমি একটা মহিলা হয়ে আমি চাই যে ওর ফাঁসি হোক, সঞ্জয়ের ফাঁসি হোক, এটাই চাই। এবারে আসল কথা হচ্ছে যে সঞ্জয় তো আসল দোষী নয়, আসল যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক। ওর পেছনে তো আরও অনেকে বড় বড় মাথা আছে, তাদেরকে ধরা হোক। সঞ্জয় একাই দোষী কিনা তা নিয়ে সংশয় রয়েছে রাজনীতিকদের মধ্যেও। তবু সঞ্জয়ের শাস্তির পক্ষেই সওয়াল করেছেন তারা। চার্জ ফ্রেম হয়েছে, তার মানে ক্যাপিটাল পানিশমেন্টই হবে, ক্যাপিটাল পানিশমেন্টই হবে, কিন্তু অমীমাংসিত বিষয়গুলো মীমাংসিত। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে, যাবজ্জীবন সাজা খাটার আগে সে বাঁচার জন্য চেষ্টা করতেই পারে। তাই তাকে অপরাধী না বলে তাকে ভদ্রলোক বলা কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এক, বিচারক সেখানে কোনো ভুল করছে বলে আমি মনে করি না। শিয়ালদা আদালত যে শাস্তিই দিক না কেন, উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকবে সঞ্জয়ের। রায় যেটা বেরিয়েছে সেই রায়কে চূড়ান্ত আমরা এখনই বলতে পারবো না। চূড়ান্ত বলতে পারবো না, তার কারণ যার বিরুদ্ধে রায় হয়েছে তার অ্যাপিল করার অধিকার আছে কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। তারপরেও সে যদি মার্সি পিটিশন করতে পারে রাজ্যপালের কাছে। ফলে এই অধিকারগুলো তার আছে, ফলে এইটাই চূড়ান্ত রায় নয়। যাকে নিয়ে এত চর্চা, সেই সঞ্জয়ের কি হাবভাব? প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, খুব একটা হেলদোল নেই তার। চুপ করে বসে থাকছে সে। 8ই আগস্টের রাতের জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবে সঞ্জয়? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। ফের উত্তপ্ত ভাঙড়, শাসক দলের হাতে আক্রান্ত পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, কি খবর রয়েছে? পুলিশ এবং স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি যে ভাঙড় থানার শাক শহরে সেখানে মেলা চলছিল এবং মেলাতে ব্যাপক পরিমাণে জুয়া চলছে। এই কথা শোনার পরে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা সেই মেলাতে যান এবং জুয়ার বোর্ড
তারা কোথায় আছে যখন সরজমিনে খতিয়ে দেখার চেষ্টা করেন, তখন সেই সময় তৃণমূল আশ্রিত বেশ কিছু নেতা নেতৃত্ব, বিশেষত যার নাম উঠে আসছে ভাঙড় 1 পঞ্চায়েত সমিতির সহ সভাপতি MM শফি আহমদ শুভ, সে এবং তার অনুগামীরা উপস্থিত হন এবং তার অনুগামীরা পুলিশের উপরে চড়াও হয়, পুলিশকে মারধর করে এবং ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে। তারা বর্তমানে নলমুড়ি হসপিটালে চিকিৎসাধীন। ঘটনায় এই এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে 2 জনকে আটক করা হয়েছে এবং তার পরবর্তীতেই একদিকে কাশীপুর থানা, অন্যদিকে চন্দনেশ্বর এবং ভাঙড় থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ সত্যজিৎ। বাংলার নাতির পিঠে ছুরি বসালো বাংলাদেশি। মুম্বাইয়ের সাইফ আলী খানের ওপর হামলাকারীকে থানে থেকে ধরেছে পুলিশ। হামলাকারী একজন বাংলাদেশি, নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। 6 মাস আগে ভারতে ঢোকে সে। নাম ভারিয়ে বিজয় দাস সেজে মুম্বাই ও আশেপাশের এলাকায় থাকছিল। পিঠে ছুরি মারা দেখেই কি বোঝা উচিত ছিল তদন্তকারীদের? এমন কাপুরুষোচিত কাজ কোনো বাংলাদেশি করতে পারে? অভিনেতা ও পটাউডি রিয়াসতের নবাব সাইফ আলী খানের ওপর হামলাকারীকে থানে থেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। जो हमलावर है उसको थाने के एक हाई प्रोफाइल एरिया में उसको पकड़ा गया है। आप देख सकते हैं मेरे बाजू में ये हीरानंदानी स्टेट है, बहुत बड़ी सोसाइटी है, हाई प्रोफाइल सोसाइटी। यहाँ पे बहुत बड़े अक्सर पॉलिटिशियन रहते हैं और उसके पीछे एग्जैक्ट पीछे एक लेबर कैंप है। लेबर कैंप में कुछ मजदूर काम करते हैं और उसके पीछे एक जंगल है, जंगल में उसको आरोपी को पकड़ा गया। उनको सब जानकारी के बाद में पुलिस ने उसका मोबाइल ट्रेस किया तो लोकेशन में वो जंगल में लेबर कैंप के एग्जैक्टली पीछे उसका लोकेशन मिला। फिर बाद में उन्होंने पुलिस ने उसको इस जगह इस जंगल से उसको पकड़ लिया। মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ 6 মাস আগে মুম্বাইতে আসে। পরিচয় গোপনে নাম নেয় বিজয় দাস। মুম্বাই থেকে আশপাশের এলাকায় যায়। 15 দিন আগে মুম্বাইতে ফিরে আসে। হাউসকিপিং এজেন্সিতে কাজ করত। ये जो आरोपी है, ये आरोपी बांग्लादेशी ओरिजिन का है, ऐसा हमारा डाउट है। तो देयर इज अ प्राइमरी एविडेंस टू एंटिसिपेट दैट दिस अक्यूज्ड इज बांग्लादेशी। ही डजंट हैव इंडियन valid document and there are some seizures which indicate that he is a Bangladeshi national. मुंबई पुलिस की शुरुआती जांच में ऐसा पता चला कि ये जो मोहम्मद शहजाद है यह बांग्लादेशी है। यह लगभग कंफर्म हो चुका है क्योंकि इस आरोपी के पास अब तक भारतीय होने का मुंबई पुलिस के पास कोई भी डॉक्यूमेंट्स या प्रूफ नहीं मिला है। तो सबसे बड़ा सवाल अब यही आता है कि अगर जो बांग्लादेशी है तो बांग्लादेश से जो भारत पहुंचा कैसे? इसमें प्राइमरी फेस से ऐसा लगता है कि ये जो एक्यूज है ये बांग्लादेशी है और इंडिया में इलीगली एंटर करने के बाद इस एक्यूज ने इसका नाम चेंज किया है। वो एक रीजन हो सकता है। 9 দশকে মুম্বাই ইচ্ছে মতো খুন করত দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি। ছোটা সাকিল শিল্পপতি ভরত শাহকে খুন করিয়েছিল। টি সিরিজের মালিক গুলশান কুমারকে খুন করায় আবু সালেম। 2008 সালে জলপথে এসে মুম্বাইয়ে হামলা চালায় আজমাল কাসাব সহ 10 লস্করে তৈবা জঙ্গি। কিন্তু সুপারস্টারকে তার নিজের ফ্ল্যাটে ঢুকে আততায়ী অবাধে ছুরি মারছে এমন ঘটনা ঘটেনি। সাইফের ওপর হামলার তদন্তে 20টা টিমকে নামিয়েছিল মুম্বাই পুলিশ। এনকাউন্টার স্পেশালিস্ট ডায়ান নায়ক পর্যন্ত তদন্তে নেমে পড়েন। সাইফের বিল্ডিং এর ফায়ার এক্সিটের সিসিটিভি খতিয়ে দেখে প্রথমে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায় সেই ব্যক্তি নির্দোষ। তারপর ছত্তিশগড় থেকে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের এক যাত্রীকে আটক করে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শরীফুলের গ্রেফতারি প্রমাণ করছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যাত্রীও নির্দোষ। বাংলার নাতি শর্মিলা পুত্র সাইফকে ছুরি মেরেছে এক বাংলাদেশি এবং তার জন্য বিনা দোষে হয়রান হতে হয়েছে 2 ভারতীয়কে। হাসিনা জমানায় নিউ টাউনে খুন হন আওয়ামী লীগের এক সাংসদ। তার দেহ 80 টুকরো করে প্রমাণ লোপাট করা হয়। সেবারও মৃতদেহ কাটার জন্য মুম্বাই থেকে যে কসাইকে আনা হয়েছিল সেই জিহাদ ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী। তার মানে ভারতীয় সেলিব্রিটি থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ সকলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। পশ্চিমবঙ্গের গা ঘেঁষে একটা বাংলাভাষী অপরাধীদের দেশ তৈরি হচ্ছে, একটা ব্যর্থ রাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
সৈফের ওপর হামলা, এবার জুড়ে গেল পশ্চিমবঙ্গের নাম। বাংলাদেশি যোগের সঙ্গে বাংলাকেও যোগ করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রক্ষণ সামলাতে বিএসএফ এর দিকে আঙুল তুলতে শুরু করেছেন তৃণমূল নেতারা। অপরাধ হলো মহারাষ্ট্রে, কিন্তু প্রশ্নের মুখে বাংলার ভাবমূর্তি। সৈফ আলী খানের ওপর হামলাকারী পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে ঢুকেছে, এমন তথ্য মুম্বাই পুলিশ সাংবাদিক বৈঠকে দেয়নি। তবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন, নদিয়া দিয়ে ভারতে ঢুকেছে মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ। দিদির অনুপ্রেরণা তো, নদিয়া দিয়ে ঢুকিয়ে তাকে চালান করে দিয়েছে। সৈফ আলী খানের এই যে আক্রমণ, এই আক্রমণ নিয়ে তো আমাদের বিরোধীরা একদম লাফিয়ে উঠেছিল। আরে বিজেপি শাসিত রাজ্যে হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, মুসলিমদের কোনো সুরক্ষা নেই, হ্যান নেই। ধরা পড়লো কে দেখলেন তো? মুসলিম হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে গিয়ে সে সৈফ আলী খানের পেছনে চাকুটা গেঁথেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবার ধরা উচিত। এখন আমাদের যারা ইন্ডি জোট, সোকট ইন্ডি জোট আছে, সেই ইন্ডি জোটের লোকেদের তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত তোলা উচিত। সাইফের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ আর মুম্বাইয়ের মাঝখানে যে ফাঁকটা ছিল সেটা পূরণ করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। যা মহারাষ্ট্রের আইন শৃঙ্খলার ইস্যু ছিল, তা এখন বাংলায় অনুপ্রবেশ সমস্যা, বাংলার রাজনৈতিক ইস্যু। দেবেন্দ্র ফডনবিসের সরকারের দিকে ওঠা আঙুলটা সুকান্ত মজুমদার ঘুরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে। এনডিএ জোটের পরিবর্তে ইন্ডিয়া জোট। কেন্দ্রীয় সরকারের অপদার্থতা, বর্ডার সিল করতে পারছে না। ওই দেশটা হয়ে গেছে কান্ট্রি অফ হুলিগিজম, হুলিগানরা এখন ওই দেশ চালাচ্ছে। সুতরাং আরও বেশি সতর্ক হতে হবে। আর পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছা করে বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে, কিছু বললে বিএসএফের দোষ দেখায়। আজ বাংলাদেশিরা এখান দিয়ে ঢুকে রেশন কার্ড, আধার কার্ড সব করে নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে এবং দেশবিরোধী এবং সমাজবিরোধী কাজকর্ম করছে। সেটা প্রমাণ হয়ে গেছে। আমরা সারা দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছি, এটা নিয়ে সতর্ক হওয়া উচিত। এখন সারা দেশ থেকে বাংলাদেশি তাড়ানোর যে অভিযান শুরু হয়ে গেছে, তার মানে এই নয় যে আমরা যারা এপাশ বাংলার লোক তাদের ওখানে গিয়ে বাঙালি বাঙালি করে যেরকম তাড়া করছে বিজেপি সাজে, সেটা করাটা ঠিক নয়। আরও বেশি পুলিশকে আরও সতর্ক হতে হবে নিশ্চিতভাবে। শুধু সৈফ আলী খান নয়, যাতে সাধারণ মানুষের ওপর কোনো রকমভাবে আপদ বিপদ না আসে, অত্যাচার না আসে। যদি মানুষ তার ঘরের মধ্যে সিকিউর না থাকে, তাহলে ভারতবর্ষে যিনি আছেন তাকে তো বলতে হবে যে যারা রাজ্যে রাজ্যে ক্ষমতা দখলের জন্য সব কিছু করতে পারেন, তো ক্ষমতা দখল করা সহজ, কিন্তু মানুষকে নিরাপত্তা দেওয়া অত্যন্ত কঠিন। যদি সেলিব্রিটিদেরই নিরাপত্তা না থাকে, তাহলে আর সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই দেশে? ভারতের কোথাও বাংলাদেশি ধরা পড়লেই অবধারিতভাবে আঙুলটা পশ্চিমবঙ্গের দিকে উঠছে। রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা বিএসএফ, যুযুধান দুই পক্ষের নিশানায় যেই উঠতেই হোক, তরজাটা বাংলার ভাবমূর্তির পক্ষে খুব একটা ভালো নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বলিউড অভিনেতা সৈফ আলী খানের নিরাপত্তা নেই, আমার আপনার কি হবে? অন্য প্রেক্ষিত হলেও বিশেষ নিদান দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেছেন বাড়িতে ধারালো অস্ত্র রাখুন, কিন্তু কেন এই নিদান তাও বলেছেন সুকান্ত। শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তরজা। হুগলির কুন্তিঘাটে রাম মন্দিরের সূচনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে বাড়িতে ধারালো অস্ত্র রাখার নিদান বিজেপির রাজ্য সভাপতি। ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে, যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার যুক্তিও দিয়েছেন সুকান্ত। নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে, তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন। আমরা কাউকে আক্রমণ করতে যাব না, হিন্দু সমাজ কোথাও কোনো আক্রমণ করতে যায় না, কিন্তু আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ সুকান্ত। দিদির পুলিশ তো বাঁচাবে না, কারণ ওটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর পুলিশ। দিদির পুলিশ তো বাঁচাবে না, ওটা শেখ শাহজাহানের পুলিশ, শওকত মোল্লার পুলিশ। আপনার জন্য কে আছে? রামনবমীর মিছিলে বিজেপি নেতাদের অস্ত্র হাতে হাঁটা নিয়ে রাজ্যে কম বিতর্ক হয়নি। ইদানিং বিজেপি নেতারা সরাসরি অস্ত্র রাখার পক্ষেও সওয়াল করছেন। ডিসেম্বরে বাংলাদেশিরা যখন হামলার হুমকি দিচ্ছিল, তখনও অস্ত্রের নিদান দিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। প্রত্যেকটা হিন্দুকে নিজের আত্মরক্ষা করার জন্যে
একদম অস্ত্র রাখতে হবে, তলোয়ার রাখতে হবে বাড়িতে, নালে কিন্তু বাঁচার জায়গা নাই। মমতা ব্যানার্জি পুলিশ এই জেহাদিদেরকেই মদত করবে। রবিবার রাম মন্দিরের উদ্বোধনী মঞ্চ থেকে নেমেও অস্ত্র রাখার পক্ষে সওয়াল করেছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রত্যেক হিন্দু বাড়িতে অস্ত্র রাখা প্রয়োজন, কারণ দশমীর দিন অস্ত্র পুজো বা অস্ত্র পূজন ভারতীয় সংস্কৃতি তথা বাংলার সংস্কৃতির অন্যতম অঙ্গ। কেন অন্য সমাজে রাখলে হিন্দু সমাজের আপত্তি কোথায়? সুকান্তর মন্তব্য নিয়ে জোর তরজা বঙ্গ রাজনীতিতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সমালোচনায় মুখর তৃণমূলের নেতা মন্ত্রীরা। একটা টেরোরিস্ট যে কথা বলে একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী, সে কথা বলা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে হিন্দু না ওরা মুসলমান, এর জিজ্ঞাসা কনজন? ভাগবত চামচারা কি ব্যাপারে যে ভাষায় কথা বলবে, ভাগবত যে ভাষায় বলবে সে ভাষাই তো কথা বলবে। সুকান্ত বাবুর এক মুহূর্তের জন্য আর কেন্দ্রের শিক্ষামন্ত্রী হিসেবে থাকা উচিত নয়। তিনাকে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রীর এই শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার দাবি জানাচ্ছি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আবার হুমায়ুন সুকান্তকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছেন। কোন এক কেন্দ্রীয় গুন্ডা মন্ত্রী কথাটা বলছে যে বহরমপুরের তৃণমূলের হুমায়ুন কবির, তার ভাষাতে যদি সুকান্ত মজুমদার কথা বলে তাহলে কেন্দ্রীয় মন্ত্রীদের পদ ছেড়ে দিয়ে হুমায়ুন কবিরের পাশে গিয়ে দাঁড়া। কি বুঝলেন? যে যার অস্ত্রে শান দিতে ব্যস্ত। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে অসমের মতো পশ্চিমবঙ্গেও রাজ্য স্তরে এনআরসির পক্ষে সওয়াল করলেন শুভেন্দু। পশ্চিমবঙ্গেও এমন সরকার তৈরি করুন যারা এখানে এনআরসি করবে। ডিটেনশন ক্যাম্পের দরকার হবে না, এমনিতেই সোজা হয়ে যাবে। অবৈধভাবে এখানে বসবাসকারীরা এমনিতেই সোজা হয়ে যাবে। বারাসতের অনুষ্ঠান থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। আপনার হাতে, আপনি এক হয়ে এমন একটা সরকার তৈরি করুন যে সরকার আসামের মতো পশ্চিমবঙ্গেও রাজ্য স্তরে এনআরসি চালু করবে। নাগরিক পুঞ্জি ভারতীয়রা থাকবে, অভারতীয়দের চিহ্নিত করে ডি করবেন। আসামে 16 লক্ষ করেছে। ডি মানে ডাউটফুল, ভোটাধিকার কেড়ে নেওয়া, রেশন থেকে বঞ্চিত করা, সরকারের সমস্ত সুযোগ সুবিধা, শিক্ষা স্বাস্থ্য থেকে বঞ্চিত করা। কোথাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে হবে না, এতে সোজা হয়ে যাবে। আপনার হাতে সব। এই সিদ্দিকুল্লাহ, এই জাভেদ খান, এই শাহজাহান, এই ফিরাদ হাকিম, এই হুমায়ুন কবিরদের সরকারটা যদি থাকে 31-এর পরে আর কিছু করতে হবে না। মোহন মাঝির উড়িষ্যা, নইলে মানিক সার ত্রিপুরা, নইলে হেমন্ত বিশ্ব শর্মার আসামে যাওয়ার জন্য এখন থেকে ব্যাগ গুছান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু। বিজেপি, সিপিএম, তৃণমূলের কমিটি থাকবে গ্রামে, সঙ্গে থাকবে ধর্ম রক্ষা কমিটি। এটাই হবে একমাত্র বাঁচার পথ। जो हिंदू हित में काम करेगा 26 साल बंगाल में वही राज करेगा। हाली शहरे बीजेपीते फाटल। अर्जुन सिंह घनिष्ठ बीजपुर विधानसभार बीजेपीर कनभेनार बिट्टू जायसवाल सह 250 जन बीजेपी कर्मी योगदान करलेन तृणमूले। बीजपुरे तृणमूल विधायक सुबोध अधिकारीर हाथ धरे योगदान। बीजेपीते थेके मानुषेर जन्य काज करते पारछिलेन ना बोले दाबी तृणमूले योगदानकारी बिट्टू। রাস্তা চলতে গেলে অনেক কিছু মিসগাইড হয়, সেটা মাথায় রেখে হবে না। যেখানে সাধারণ মানুষের কাজ, আমরা ওইখানে। তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের কাজ হচ্ছে বিভিন্ন রকম প্রকল্প দেওয়া আছে, তো সেটাই দেখে আমরা এসেছি। সাধারণ মানুষ যদি কাজ করতে পারি, এই দেশে যে কোনো দলে যেতে পারে। তার ভালো লেগেছে, বিজেপি ভালো লাগেনি, তাই তৃণমূলে জয়েন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লেগেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালো লেগেছে। দলের নিশ্চয়ই শক্তি বৃদ্ধি হলো, আমরা আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো, দল আরও শক্তিশালী হলো। চমক আছে, অনেক চমক আছে। একদম দেখবেন পর পর এই শুরু হলো পুরো ব্যারাকপুর লোকসভার মধ্যে পার্থ ভৌমিকের নেতৃত্বে একটাও আর বিজেপি কেউ করবে না। মালদা জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল সরকার খুনে আরো জোরালো হচ্ছে বিহার যোগ।
এবার বিহারের পূর্ণিয়া থেকে গ্রেফতার শার্প শুটার মোহাম্মদ আশরাফ। দুলাল সরকার খুনে এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে 17 দিনের মাথায় আরও এক অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার শার্প শুটার মোহাম্মদ আশরাফ। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাস্তায় বাইকে অপেক্ষা করছিল আশরাফ। 2 হামলাকারী ব্যর্থ হলে গুলি চালানোর কথা ছিল আশরাফের। তৃণমূল নেতা খুনের ঘটনায় আগেই 7 জনকে পাকড়াও করেছে পুলিশ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের মালদা সফরের পরেই গ্রেপ্তার করা হলো আশরাফকে। দুলাল সরকার খুনে আরও জোরালো হলো বিহার যোগ। ধৃতকে জেরা করে আরও কিছু তথ্য পাওয়ার চেষ্টায় তদন্তকারীরা। সোমবার বিকেলে মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে দেখা করবেন বলে TV9 বাংলাকে জানিয়েছেন নিহতের স্ত্রী। আমার দলনেত্রী উনি আসবেন, ওনার কাছে আমার যা বক্তব্য, আমার যা মনে হওয়া, আমার যা মানে তাকে বলার কথা, নিশ্চয়ই আমি সেটা বলবো। গত 2রা জানুয়ারি ইংরেজবাজারের মহানন্দ পল্লীতে দুষ্কৃতীদের ছোড়া একাধিক গুলিতে নিহত হন দুলাল। ওই ঘটনার তদন্ত নেমে বিহারের বাসিন্দা মোহাম্মদ শামী আক্তার, আব্দুল গনি এবং ইংরেজবাজারের টিঙ্কু ঘোষ, অভিজিৎ ঘোষ ও অমিত রজককে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে। নরেন্দ্রনাথ মালদা শহরের তৃণমূলের সভাপতি ছিলেন। নরেন্দ্রনাথ গ্রেপ্তার হতেই তৃণমূল তাকে দল থেকে বহিষ্কার করে। নরেন্দ্রনাথ এবং স্বপনই তৃণমূল নেতা দুলালকে খুনের মূল চক্রী বলে জানিয়েছে পুলিশ। জানা যায় 50 লক্ষ টাকা সুপারি দিয়ে খুন করানো হয় দুলালকে। এরপর তৃণমূল নেতার খুনের তদন্তে সিট গঠন করে পুলিশ। এখন অধরা 2 অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন ও বাবলু যাদব। তাদের খোঁজ দিতে পারলে 2 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। মালদা থেকে সুবোধ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। খেলার খবর, ক্রিকেট। 1.5 বছর পর ইডেন গার্ডেন্সে ভারতীয় ক্রিকেট দল। বুধবারের ভারত ইংল্যান্ড T20 ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে। রবিবার থেকে অনুশীলনে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন স্যামির। দীর্ঘক্ষণ বোলিং অনুশীলন করতে দেখা গেল বাংলার পেসারকে। শহর এখন ক্রিকেট জ্বরে আক্রান্ত। বুধবার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে ভারত ইংল্যান্ড প্রথম T20 ম্যাচ। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছেন যে টিকিটের চাহিদা ব্যাপক। এদিন রবিবার বিকেলবেলা থেকেই অনুশীলনে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল। T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে এই প্রথমবার কলকাতায় খেলতে এলো টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীরের কোচিংয়ে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা গেল হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, মোহাম্মদ শামিদের। বাংলার ছেলে মোহাম্মদ শামি তিনি প্রত্যাবর্তন করেছেন জাতীয় দলে এবং প্রত্যাবর্তন করেই এদিন দীর্ঘক্ষণ ঘাম ঝরালেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে তিনি নেটে বোলিং অনুশীলন করলেন। বুধবার ম্যাচ, কিন্তু মাঝে যেহেতু একটা লম্বা সময় বিরতি ছিল, ফলে কলকাতাতেই এক প্রকার প্রস্তুতি শিবির সারছে ভারতীয় ক্রিকেট দল। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা।